পাঠ করছি সিজার বাগচির লেখা গল্প জ্যোৎস্না কাকিমা। কাল ভোর রাতে জ্যোৎস্না কাকিমা মারা গিয়েছে। সকাল থেকে পাড়ায় চাপা কষ্ট কষ্ট ভাব। কাকিমার মৃতদেহ সাজানো রয়েছে বিছানায়। সুদীপ কাকু থম মেরে বসে বাইরের ঘরে। পাড়ার সবাই ভিড় করেছে। দৌড়দৌড়ি করছে অল্প বয়সীরা। কেউ গিয়েছে ফুল কাপড় কিনতে, কেউ আবার সববাহী গাড়ির নম্বরে ফোন করছে। বাকিরা ওখানে গোল হয়ে দাঁড়িয়ে। দোতলার ছাদ থেকে ত্রিনার ঠায় তাকিয়ে কাকিমাদের বাড়ির দিকে। ওদের বাড়ি থেকে কাকিমাদের বাড়ি পরিষ্কার দেখা যায়, এখনো যেমন যাচ্ছে। বাবা মা দুজনেই এখন ওখানে। বাবা বসেছেন সুদীপ কাকুর পাশে, মা গিয়েছেন ভিতরে। ছাদ থেকে সেই দৃশ্য দেখতে দেখতে ত্রিনার অদ্ভুত রাগ হলো, সেই সঙ্গে চাপা মন খারাপ। জ্যোৎস্না কাকিমার মারা যাওয়ার দিন পেল না। কাল সন্ধেবেলা ত্রিনা এলো বাপের বাড়ি, প্রায় 7 মাস বাদে। তখনই তাকে মরতে হলো। শরৎকালের মিঠে রোদ এসে পড়েছে ছাদে। 3-4টে চড়ুই পাখি সেই রোদে উড়ে উড়ে বেড়াচ্ছে। ঝিরিঝিরি হাওয়ায় পাশে নারকেল গাছের পাতাগুলো কাকতাড়ুয়ার মতো অল্প দুলছে। সেই দিকে তাকিয়ে ত্রিনা দীর্ঘশ্বাস ছাড়ল। বেঁচে থাকতে কাকিমা যেমন ছায়ার মতো ওর সঙ্গে জড়িয়েছিল, মৃত্যুর পরও তেমনভাবে একটা সূত্র রেখে গেল। ত্রিনা এখন কি করবে? যাবে ওই বাড়ি, যে বাড়িতে প্রায় 22 বছর যায়নি। সুদীপ কাকু জ্যোৎস্না কাকিমার সঙ্গে কথা বলেনি প্রায় বছর 15 তো হবেই। শেষ কথা বলেছিল বিয়ের সময়। সেটাকে অবশ্য কথা বলা বলে না। ত্রিনা শুধু হেসে জ্যোৎস্না কাকিমার হাত থেকে শাড়ির প্যাকেটটা নিয়েছিল। এখনো মনে আছে, সেদিন সুদীপ কাকুকে দেখে ত্রিনা ভারী অস্বস্তিতে পড়ে গিয়েছিল। বাবা মায়ের উপর খুব রাগ হয়েছিল। বিয়ের পিঁড়িতে বসার আগে ওই লোকটার মুখ দেখাটা কি খুব জরুরি ছিল? ছাদে দাঁড়িয়ে ফের বাড়িটার দিকে তাকালো ত্রিনা। সুদীপ কাকু ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। সেটা দেখে পুরনো রাগটা ফের ফনা তুলল। বিড়বিড় করে বলল, স্কাউন্ডেল। সিঁড়িতে পায়ের শব্দ। পিছন ফিরে তাকালো ত্রিনা। ছোট ভাই তপা উঠে এসেছে। তপা হাঁপাচ্ছে। ওকে দেখে বলল, তুই এখানে যাবি না একবার? সেই প্রশ্নে সরাসরি উত্তর দিল না ত্রিনা, বরং পাল্টা প্রশ্ন করল, বাবুয়া কোথায় রে? নিচে কার্টুন দেখছে। আর সোমনাথ? সোমনাথ দা খবরের কাগজ পড়ছে। তোর কিন্তু একবার যাওয়া উচিত। বডি কখন নেবে? বেশি সময় নেই। ওদিক থেকে মানিক ফোন করেছিল, গাড়ি চলে আসবে মিনিট 15-এর মধ্যে। গাড়ি এলে আমি আর বাপ্পা শ্মশানে বেরিয়ে যাব। আগে থেকে টাকা জমা দিয়ে লাইন রাখতে হবে। তপা যেমন ধূপধাপ করে উঠেছিল তেমনই নেমে গেল। ত্রিনা ফের ছাদ থেকে দেখতে লাগলো জ্যোৎস্না কাকিমার বাড়ি। হঠাৎ ওর খুব কান্না পেল। সেই কান্না জ্যোৎস্না কাকিমার মৃত্যুর জন্য, নাকি নিজের কথা ভেবে? ত্রিনা বুঝতে পারল না। ওড়না দিয়ে চোখ মুখ ঢেকে সেই কান্না চাপতে থাকলো। চোখের জলে যেন ধুয়ে গেল এখনকার সময়। ত্রিনা দেখতে পেল তার ওপাশের দিনগুলো। জ্যোৎস্না কাকিমা যখন বিয়ে করে এ পাড়ায় এলো, ত্রিনা তখন ছোট, বছর 8 বয়স। খুব ধুমধাম করে বিয়ে হয়েছিল। কাকিমাকে দেখে পাড়ায় সাড়া পড়ে গিয়েছিল। নামের মতো রূপ থেকেও জ্যোৎস্না ঝরে পড়ছে। বিয়ের কিছুদিন পরে জানা গেল কাকিমার অনেক গুণ। ভালো রান্না করতে পারে, গান জানে, বিয়ের আগে কোনো গ্রুপে নাচতো। সে বছর থেকে পাড়ার ক্লাবের অনুষ্ঠানে জ্যোৎস্না কাকিমা হয়ে উঠেছিল প্রধান আয়োজক। সুদীপ কাকু নাটক করত। তবে জ্যোৎস্না কাকিমা ছাড়িয়ে গেল কাকুকে। ত্রিনাদের নিয়ে কাকিমা পরপর 2 বছর করেছিল চিত্রাঙ্গদা এবং মায়ার খেলা। তার আগে টুকটাক গীতিনাট্য কিংবা নৃত্যনাট্য পাড়ার অনুষ্ঠানে হতো ঠিকই, কিন্তু এমন অনুষ্ঠান পাড়ায় আগে দেখা যায়নি। কাকিমার গাওয়া বধূ কোন আলো লাগলো চোখে গানটা এখনো ত্রিনার কানে বাজে। অল্প দিনে জ্যোৎস্না কাকিমা হয়ে উঠল পাড়ার ছোট ছোট মেয়েদের কাছে আইকন। ছুটির দিন হলে কিংবা অন্য কোনো সময় ত্রিনা, অর্পিতা, মানসীরা গিয়ে হাজির হতো জ্যোৎস্না কাকিমার বাড়ি। চমৎকার কাটতো সেই সব বিকেলগুলো, সন্ধেগুলো। কাকিমা চট করে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চানাচুর দিয়ে মুড়ি মাখত। সঙ্গে থাকতো চা। বিল্টু হওয়ার পর সেই যাতায়াতে খানিকটা ভাঁটা পড়ল। আর তারপরই পাড়ায় ছড়াতে লাগলো অন্য ধরনের খবর। ত্রিনাদের তখন 12-13 বছর বয়স। একদিন রাতে পড়ার ঘর থেকে বেরোতে গিয়ে শুনতে পেল বাবা মায়ের আলোচনা। বাবা বলছেন, সুদীপটা যে এত বড় লম্পট আগে জানা ছিল না। জ্যোৎস্নার জীবন ভাজা ভাজা করে দিচ্ছে। মা খানিক রাগ রাগ গলায় বললেন,
তোমরা পাড়ার থেকে কিছু বলছো না কেন? একদিন ডেকে ধমকাও, বলো এটা ভদ্রলোকের পাড়া, এখানে ওসব চলবে না। আরে দাঁড়াও, বলবো বললেই কি বলা যায়? এখন আর আগের মতো ওসব চলে না। এই তো আদিত্য থাকে ওদের পাশের বাড়ি। আদিত্য বলছিল গত সপ্তাহে নাকি রাত্রিরে দুজনে ঝামেলা লেগেছিল। বিল্টু তখনও জেগে। জ্যোৎস্না নাকি ফুঁসতে ফুঁসতে বলছে, আমি আর তোমার এই নোংরামি নিতে পারছি না, এবার নিজে বিষ খাবো, ছেলেটাকেও খাওয়াবো। তুমি থাকো তোমার মেয়ে ছেলেদের নিয়ে। মা উত্তেজিত হয়ে বললেন, মেয়েটা যদি ঝোঁকের মাথায় কিছু করে বসে তখন কি হবে? বাবা কোনো উত্তর দিতে পারেননি। মা আরও খানিকক্ষণ গজগজ করে থেমে গিয়েছিলেন। সেই বয়সে তৃণা যে সবটুকু বুঝেছিল তা নয়, তবে খানিক তো আন্দাজ করতে পারছিল, কারণ কিছুদিন বাদে অর্পিতাও জানালো এই ধরনের কিছু কথা ওও শুনেছে বাবার কাকার মধ্যে। তবে সুদীপ কাকুর সঙ্গে অশান্তি করলেও জ্যোৎস্না কাকিমা কিন্তু পাড়ার কারোর কাছে অভিযোগ করতো না, বরং পাড়ার কোনো মহিলা যদি ঠাড়ে ঠোড়ে কোনো ইঙ্গিত দিত তাহলে সুদীপ কাকুর পক্ষ নিয়েই কাকিমা কথা চালিয়ে যেত। তবু বাড়িতে অশান্তির জেরে জ্যোৎস্না কাকিমার চেহারা ভাঙতে শুরু করেছিল, রোগা হয়ে গিয়েছিল, গাল বসলো, তারপর হাতগুলো সরু সরু হয়ে উঠল, চেহারায় খড়খড়ে ভাব। সেই সময় তৃণারা আরও জানতে পেরেছিল বিয়ের পরপরই জ্যোৎস্না কাকিমার মা বাবা মারা যান। বাপের বাড়িতে দুই দাদা ছাড়া আর কেউ নেই। সেই দাদাদের সঙ্গেও সুদীপ কাকু কাকিমার সম্পর্ক ভালো নয়। তবু তখনও জ্যোৎস্না কাকিমার কাছে ওদের দরজা খোলা ছিল। এভাবে আরও কয়েক বছর কাটল। তৃণারা মাধ্যমিক পরীক্ষা দিল। পরীক্ষার পর 3 মাস ফাঁকা সময়। তখন পড়াশোনার এত চাপ ছিল না। তৃণারা সন্ধে হলে হাজির হতো জ্যোৎস্না কাকিমার বাড়ি। বিল্টু তখন একটু বড় হয়েছে। কাকিমা তাই ওকে কোলে নিয়ে আড্ডা জুটত। এমনও হয়েছে ওরা বিল্টুকে সামলাচ্ছে, কাকিমা সেই ফাঁকে ঘরের কিছু কাজ করে ফেলছে। সেই সন্ধ্যাবেলাও তৃণা হাজির হয়েছিল কাকিমার বাড়িতে। ডোরবেল বাজাতে সুদীপ কাকু বেরিয়ে এলো। বলল, তুই? অন্যদিন কাকু অফিসে থাকে, আজ আগে আগে ফিরেছে। তৃণা হেসে বলল, আমরা রোজই আসি তো। কিন্তু কাকিমা তো বিল্টুকে নিয়ে দোকানে গিয়েছে। আচ্ছা তুই বস, আমি টিভি চালিয়ে দিচ্ছি, দেখতে থাক, কাকিমা এক্ষুনি ফিরে আসবে। তৃণা গিয়ে বাইরের ঘরে সোফায় এলিয়ে বসল। কাকু টিভি চালিয়ে বেরিয়ে গেল। তৃণা একমনে টিভিতে হিন্দি ছবির গান দেখছিল। হঠাৎ ঘাড়ের কাছে কারো স্পর্শ পেয়ে চমকে উঠল। কিছু বোঝার আগে পিছন থেকে কেউ ওর গলা জড়িয়ে ধরল। তৃণা লাফিয়ে উঠল। দেখল সুদীপ কাকু, মুখে অদ্ভুত হাসি। তৃণার গা গুলিয়ে উঠল। কোনো মতে বলল, কাকু কি করছো, ছাড়ো। কিন্তু সুদীপ কাকুর ভিতরে বোধহয় কোনো কিছু ভর করেছিল। তৃণাকে জাপটে ধরে মানুষটা সোফার দিকে টানছিল। শুরু হলো তুমুল ধস্তাধস্তি। তৃণা তখন মরিয়া। সামনে সেন্টার টেবিলে একটা কাঁচের বোতল ছিল। সেই বোতল তুলে উন্মাদের মতো সুদীপ কাকুর মাথায় বসিয়ে দিয়েছিল। বোতলটা সুদীপ কাকুর মাথাতেই ভেঙে যায়। মানুষটা আর্তনাদ করে বসে পড়ে। সারা ঘর জল থই থই। তৃণা 3 লাফে ঘর থেকে বাইরে আসে। সিঁড়িতে রাখা চটি পরে ছুটতে ছুটতে বেরিয়ে চলে যায়। সেই সন্ধ্যায় ও অনেকক্ষণ রাস্তায় ঘুরেছিল। একবার ভয় হয়েছিল, সুদীপ কাকু মারা যাবে না তো। আবার যখন মনে পড়ছিল মানুষটা নোংরাভাবে ওর শরীরে স্পর্শ করেছে, তখন গা গোলাতে শুরু করেছিল। সেই রাতে বাড়ি ফিরে কিছু খেতে পারেনি তৃণা। মা 1 গ্লাস দুধ জোর করে খাইয়েছিল। খানিক বাদে বাথরুমে গিয়ে ও হড়হড় করে বমি করে দিয়েছিল। শুধু সেই দিন নয়, আরও 3-4 দিন ও ভালো করে খেতে পারেনি। কোনো কাজে মন বসত না। মা বুঝতে পেরেছিলেন, তাই জানতে চেয়েছিলেন, তোর কি হয়েছে রে? তৃণা এড়িয়ে গিয়েছিল প্রসঙ্গ। কয়েকদিন পরে ও নিজেই গেল জ্যোৎস্না কাকিমার বাড়ি। ডোরবেল বাজাতে কাকিমা দরজা খুলল। ওকে দেখে কাকিমার মুখ কঠিন হয়ে উঠল। কড়া গলায় বলল, কি ব্যাপার তুই? তোমার সঙ্গে কিছু কথা আছে। কাকিমা দরজা খুলে দিল। তৃণা পায়ে পায়ে ভিতরে ঢুকল। আগের দিনে সোফায় বসল। কাকিমা তীক্ষ্ণ চোখে ওর দিকে তাকিয়ে। জানি, তারপর? তারপর তৃণা একটু একটু করে সব বলল। শুনে কাকিমা দাঁতে দাঁত পিষল। বলল, ন্যাকামি হচ্ছে? আমি নেই দেখে কেন ঢুকেছিলি বাড়িতে? সব দোষ এখন কাকুর। তুমি সতীলক্ষ্মী।
আহত চোখে কাকিমার দিকে তাকিয়ে তৃণা বলল, কাকুই তো ডাকলো। ওলে আমার মানুরে, কাকু ডাকলো আর তুই চলে এলি ঘরে? তুই কচি খুকে, বয়স তো কম হলো না, কটা ছেলে চড়াচ্ছিস আজকাল? তৃণার মনে হলো কাকিমা যেন ওর গালে ঠাস করে একটা চর কষালো। কোনো মতে ও বলল, কি বলছো তুমি? ঠিকই বলছি, আজকের পর আর কোনোদিন আমাদের বাড়িতে আসবি না। তৃণার এবার রাগ হলো, সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, সুদীপ কাকুর কেচ্চা জানতে পারার কারোর বাকি নেই। আমি এবার গিয়ে সবাইকে বলবো কাকু সেদিন কি করেছিল। কাকিমার চোখ জ্বলে উঠল, বাঁকা হেসে বলল, প্রমাণ করতে পারবি? তৃণা থতমত খেয়ে বলল, মানে? মানে তোর কাকু যে তোর সঙ্গে ওসব করেছিল সেটা প্রমাণ করতে পারবি? আর আমি যদি বলি তোর কাকুকে একা পেয়ে তুই ওই নোংরামি করতে গিয়েছিলি, তখন? তৃণা বোবার মতো তাকিয়ে থাকলো কাকিমার দিকে। যে কাকিমাকে ও ছোটবেলা থেকে দেখছে, যে কাকিমা ওর আইকন, সেই কাকিমা এমন কথা বলছে। তৃণা ভেবেছিল ওর কষ্ট একমাত্র কাকিমাই বুঝতে পারবে, কিন্তু এখন মনে হচ্ছে এই মহিলার কাছে এসে ও মস্ত ভুল করে ফেলেছে। কাকিমা বলল, বেরিয়ে যা। মাথা নিচু করে বেরিয়ে এসেছিল তৃণা, আর কোনোদিনও যায়নি ওই বাড়িতে। ধীরে ধীরে মন থিতু হয়েছে। স্কুল কলেজ পেরিয়ে MA পাশ করার পর সোমনাথের সঙ্গে বিয়ে। সেই বিয়ের দিনেই একবার দেখা হয়েছিল জ্যোৎস্না কাকিমার সঙ্গে। ততদিনে কাকিমার চেহারা একেবারে ভেঙে পড়েছে, শরীরে হাজার রোগ, ভালো করে হাঁটতে পারে না। সুদীপ কাকু অবশ্য চনমনে ছিল। বিয়ের পর এসে ও শুনেছে জ্যোৎস্না কাকিমা শয্যাশায়ী। সুদীপ কাকু পাল্টায়নি, বরং ওই পারিবারিক অবস্থায় বিল্টু বিগড়ে গেছে। লেখাপড়ায় ভালো হলো না, নেশা ভাঙ করছে। সেই সব শুনে তৃণার একটুও দুঃখ হয়নি, বরং মনে মনে ও বলেছে, বেশ হয়েছে, আরও ভোগো, একে বলে পাপের শাস্তি। সেদিনের ঘটনা আর কাউকে কোনোদিনও বলতে পারেনি তৃণা, সোমনাথকেও নয়। কিছু কথা আছে কাউকে বলা যায় না, লজ্জায় মন কুঁকড়ে আসে। কিন্তু সেই ঘটনা পুরনো কাটা দাগের মতো ওর মনে স্থায়ী ছাপ রেখে গিয়েছে। ওড়নায় চোখ মুছতে মুছতে তৃণা ফের তাকালো জ্যোৎস্না কাকিমার বাড়ির দিকে। সব বাহি জান এসে গিয়েছে। পাশে রাখা মোবাইল বাজছে। তৃণা দেখল তপার ফোন। তপা কি বলবে তৃণা জানে, তাই ফোন কেটে ছাদ থেকে ও পায়ে পায়ে নামলো। বাড়ির গেট পেরিয়ে এগিয়ে গেল জ্যোৎস্না কাকিমার বাড়ির দিকে। বাড়িতে ঢুকতে হলো না, কাকিমার দেহ ততক্ষণে বাইরে আনা হয়েছে। এবার সববাহি জানে স্ট্রেচারে তোলা হবে। তৃণা একবার দেখল জ্যোৎস্না কাকিমার কঙ্কালসার চেহারাটাকে। সেই চেহারার দিকে তাকিয়ে ও অনুভব করল সেদিন কেন জ্যোৎস্না কাকিমা ওইভাবে ফুঁসে উঠেছিল। বিয়ে না হলে বোধহয় ওর পক্ষে সেই ফুঁসে ওঠার কারণ বোঝা সম্ভবও হতো না। এত বছরের রাগ সরে গিয়ে তৃণার কষ্ট হতে লাগলো জ্যোৎস্না কাকিমার জন্য। কাকিমা অনেক আগেই মারা গিয়েছিল, এতদিনে মুক্তি পেল। চারপাশে অনেকে কাঁদছে, বিল্টু, সুদীপ কাকু, পাড়ার দু একজন। তাদের পাশাপাশি তৃণাও এবারে কেঁদে উঠল জোরে জোরে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।